তোমাদের আজকের ক্লাসের বিষয় হলো মধ্যযুগীয় দার্শনিক সেন্ট অ্যানসেলেম। তবে শুধুমাত্র সেন্ট অ্যানসেলেম না, তার সাথে সাথে এই মধ্যযুগীয় দর্শনের প্রিভিয়াস ইয়ার যে নেটের কোশ্চেন কতগুলো সলভ করব। সেটা হচ্ছে আগের দিনে ক্লাসে হয়ে গেছে অগাস্টিন এবং অ্যানসেলেমের রিলেটেড যে কোশ্চেনগুলো সেইগুলো এই ক্লাসটা শেষে আলোচনা করব। তো যারা মিডিয়েভেল ফিলোসফি মধ্যযুগীয় দার্শনিকদের যে দর্শনটা নিয়ে খুব চিন্তা করছিলে যে সামনে নেট আছে বা সেট আছে, খুব টাইম কম, তো তাদের জন্য খুব শর্টে সুন্দর করে সামনে প্রেজেন্ট করব। মানে একেবারে পরীক্ষাটাকে ভিত্তি করে, মানে পরীক্ষাতে যেভাবে কোশ্চেন আসে বা উত্তরগুলো আমাদেরকে যেভাবে করতে হবে সেইভাবে আজকের ক্লাসটা প্রেজেন্ট করা হবে। তো আগের দিনে ক্লাস একটা হয়েছে, সেটা হচ্ছে অগাস্টিনের। আজকে অ্যানসেলেমের ক্লাসটা, টপিকটা অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা একটু দেখবো, তারপরে কোশ্চেন সলভ করব। আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে অ্যাকুইনাস। তিনটে ক্লাস একেবারে তোমরা যদি করে নাও, খুবই কম 20 মিনিট 30 মিনিটের মধ্যে ক্লাসগুলো হয়ে যাবে। তিনটে ক্লাস যদি করে নাও, আশা রাখছি এখান থেকে মানে মধ্যযুগীয় দর্শন থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা পেয়ে যাবে। আসলে এখানটা এতটা চিন্তা করার মতো কিছু নেই, কারণ এই মধ্যযুগীয় দার্শনিক তিনজনই রয়েছে, এদের টপিক কিন্তু খুবই কম। সিলেবাসটা যদি দেখি, দেখো সিলেবাসটা আমি এখানে রেখেছি। অগাস্টিনের রয়েছে তোমার দ্য প্রবলেম অফ ইভিল। তবে প্রবলেম অফ ইভিল হলেও তার জ্ঞান তত্ত্ব কি, মানুষের সম্পর্কে কি বলেছে, সৃষ্টি তত্ত্ব কি, ঈশ্বর সম্পর্কে কি বলেছে, এগুলো অবশ্যই জানতে হবে, কারণ এগুলো কোশ্চেন আসে। শুধু প্রবলেম অফ ইভিলটা জানলে হবে না, প্রবলেম অফ ইভিলটা জানার আগে ওগুলো জানা দরকার। তো ওগুলো জানলে অটোমেটিক আনসার হয়ে যাবে। ক্লাসটা যেটা রেখেছি সেই ক্লাসটা করে নিলেই তোমাদের কভার হয়ে যাবে যেভাবে কোশ্চেন আসে নেটেতে। এরপরে অ্যানসেলেমের হচ্ছে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। এটাই গুরুত্বপূর্ণ খুব, কিন্তু কোশ্চেনটা পড়ে বারবার যে অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা কে প্রথম ফাউন্ডার, সেটা হচ্ছে অ্যানসেলেম। পরবর্তী ক্ষেত্রে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট কে কে মেনেছে সেগুলো জানতে হবে। আর হচ্ছে তোমার অ্যাকুইনাসের হচ্ছে ফেথ অ্যান্ড রিজন, এসেন্স, এক্সিস্টেন্স অ্যান্ড এক্সিস্টেন্স অফ গড। আকুইনাস হচ্ছে তোমার অন্টোলজিক্যাল আর্গুমেন্টটাকে অস্বীকার করেছে। তারপরে তার ঈশ্বর অস্তিত্ব সম্পর্কে সে নিজস্ব 5টা যুক্তি দিয়েছে, সেগুলো পরে ক্লাসে আলোচনা করবো অ্যাকুইনাসকে। আজকে আগের দিন ক্লাসে যেহেতু অগাস্টিন পড়েছি, আজকে অ্যানসেলেমের অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা দেখবো, তারপরে কতগুলো কোশ্চেন সলভ করবো। আর কোশ্চেন গুলো দেখলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, খুব সহজ। মানে এখান থেকে যে প্রশ্ন আছে 2, 3, 4টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে, 3টে তো প্রশ্ন আছেই, 2, 3, 4টা কোনোবারে চলে আসে। তো এই ওই কমন কতগুলো জিনিস থেকে প্রশ্নগুলো আসে, তোমরা কোশ্চেনগুলো যখন আলোচনা করব দেখো বুঝতে পারবে, ভয়ের কিচ্ছু নেই। এখান থেকে অবশ্যই যে প্রশ্নগুলো পাবে তোমরা আনসার করতে পারবে। দেখো তাহলে অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা শুরু করছি। এর প্রথমেই তো বললাম যে মধ্যযুগীয় দার্শনিকরা হচ্ছে তোমার 3জন, সেটা হচ্ছে অগাস্টিন, অ্যানসেলেম অ্যান্ড অ্যাকুইনাস। এরা হচ্ছে মধ্যযুগীয় দর্শন, মানেই সেখানে খ্রিস্টান ধর্মের একটা প্রভাব দেখা যাবে। তাহলে অ্যানসেলেমও একজন ধর্মপ্রাণ খ্রিস্টান হিসাবে বা খ্রিস্টান দার্শনিক হিসাবে তিনি পরিচিত। তিনি অবশ্যই যাজক ছিলেন খ্রিস্টান ধর্মের। আর যে তার যে মেন যুক্তি, সেটা হচ্ছে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে বলেছে। এবং এই যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যে আর্গুমেন্টটা, সেটা 1 নম্বর প্রশ্ন কিন্তু এটা আছে যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যে অ্যানসেলেম যে যুক্তিটা দিয়েছিল সেটার নাম কি, সেটা অবশ্যই অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। এটা একদম মাথায় সেট করে নাও। আর দ্বিতীয়ত এই অন্টোলজিক্যাল আর্গুমেন্টের কথা অ্যানসেলেম তার কোন গ্রন্থে লিখেছিলেন, সেটা হচ্ছে প্রোসলোজিয়ানে, এটা অবশ্যই মনে রাখবে। আর একটা প্রশ্ন পড়ে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যে তার ব্যাখ্যা অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, সেটা প্রোসলোজিয়াম গ্রন্থে। আবার এভাবে ঘুরিয়ে প্রশ্ন আসে যে অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা কোন গ্রন্থে আলোচনা করেছে, ঈশ্বর অস্তিত্বটা বললো না, যে অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা তার কোন গ্রন্থে আলোচনা রয়েছে, সেটা হচ্ছে প্রোসলোজিয়ামে। এটা অবশ্যই মনে রাখবে। এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা কি সেটা যদি আমরা এক কথায় জানি, দেখো আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু মনে একটা ঈশ্বরের ধারণা রয়েছে যে ঈশ্বর আছে, ঈশ্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা ঈশ্বর হচ্ছে মহান, এরকম ধারণা কিন্তু আমাদের সকলের মনে আছে। তাহলে এই যে ঈশ্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ঈশ্বর মহান, আমাদের মনে যে ধারণাটা, এই ধারণা থেকে আমরা কিন্তু ঈশ্বরের অস্তিত্ব আছে এটা ধরে নিই, বা ঈশ্বরের অস্তিত্ব আছে এটা প্রমাণ করি। এটা কিন্তু অন্টোলজিক্যাল আর্গুমেন্টে তোমার অ্যানসেলেম বলছে। তবে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো অ্যাকুইনাস তার এই অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে মানে ভীষণভাবে ক্রিটিক করছে।
শুধু অ্যাকুইনাস কিন্তু নয়, অ্যাকুইনাসের সাথে সাথে গনিলও কিন্তু অন্টোলজিক্যাল আর্গুমেন্টটাকে সমালোচনা করছে, এটা অবশ্যই মনে রাখবে। তাহলে অন্টোলজিক্যাল আর্গুমেন্টের কথা প্রোপাউন্ডার কে, মানে অন্টোলজিক্যাল আর্গুমেন্টের প্রতিষ্ঠা করেছে কে, সেটা হচ্ছে তোমার সেন্ট অ্যানসেলেম, এবং অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে ক্রিটিক করেছে কে, সেটা হচ্ছে গনিলো এবং অ্যাকুইনাস। মাস্ট বি, এটা মনে রাখবে। তাহলে অ্যানসেলেমের এই যে ঈশ্বরের অস্তিত্ব সাধক পূর্বত সিদ্ধ বা লক্ষণ ভিত্তিক যে প্রমাণ, যেটা হচ্ছে তোমার এপ্রিওরি বলা যেতে পারে, বা অন্টোলজিক্যাল প্রুফ ফর এক্সিস্টেন্স অফ গড, সেটা কিন্তু অ্যাকুইনাস যুক্তিহীন বলেছে এবং অ্যাকুইনাস সেটাকে কিন্তু সমালোচনা করেছে। তাহলে অ্যানসেলেম কি বলেছে দেখো, ঈশ্বরের এই অন্টোলজিক্যাল আর্গুমেন্ট প্রসঙ্গে বলতে গিয়ে বলেছে যে ঈশ্বর হলো সেই সত্তা যার থেকে মহত্তর আর কিছু চিন্তা করা যায় না। তাহলে অ্যানসেলেমের অভিমত হলো ঈশ্বরের লক্ষণকে এইভাবে যদি গ্রহণ করা হয়, তাহলে সেই লক্ষণ ভিত্তিক ধারণা থেকে ঈশ্বরের বাস্তব অস্তিত্ব অনিবার্যভাবে স্বীকৃত হয়। তাহলে অ্যানসেলেমের এই যে যুক্তিটা, এটাকে কিন্তু বলছে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। আরো ভেঙে যদি দেখি, দেখো এখানে রয়েছে ঈশ্বরের যে সংজ্ঞাটা অন্টোলজিক্যাল আর্গুমেন্টে দিয়েছে, ঈশ্বর এমন একটা সত্তা যার থেকে বড় কিছু কল্পনা করা যায় না। ঈশ্বর একটি সত্তা যেটা বাস্তবে বিদ্যমান, তা এমন একটি সত্তা তার থেকে বড় অন্য কোনো সত্তা নেই বাস্তবে, এবং আমরা ঈশ্বরের চেয়ে বড় কিছু কল্পনা করতে পারি না। যদি বলি যে যদি ঈশ্বর মনের মধ্যে একটা ধারণা হিসাবে বিদ্যমান থাকে কিন্তু বাস্তবে তার নেই বলে যদি মনে করি, তাহলে আমাদের কেটে মেরে নিতে হবে যে ঈশ্বরের চেয়েও বড় কিছু কল্পনা করতে আমরা পারি, কিন্তু বাস্তবে তো আমরা পারি না। এভাবে যদি ঈশ্বর একটি ধারণা হিসেবে মনের মধ্যে থাকে এবং বাস্তবে যদি সেটা না থাকে, এটা তো হতে পারে না। তাহলে ঈশ্বর একটা ধারণা হিসেবে মনের মধ্যে বিদ্যমান, অতএব ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। এভাবে কিন্তু অন্টোলজিক্যাল আর্গুমেন্টে যুক্তিগুলো ঈশ্বরের অস্তিত্ব স্বীকারে তিনি দিয়েছেন কে, এটা অ্যানসেলেম, সেন্ট অ্যানসেলেম। তাহলে এটাই ছিল অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। এখন তোমাদের সামনে পরীক্ষা রয়েছে, বেশি টাইম নেই, তো বেশি ক্লাসটা বড়ও করলাম না, শুধুমাত্র উত্তরটা দেবার জন্য যেগুলো যেগুলো লাগবে সেটাই, এটাই কিন্তু এনাফ। তোমরা পরীক্ষার কতগুলো কোশ্চেন আমি সামনে দিচ্ছি দেখো, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এটা নিয়ে এতটা ভয় পাওয়ার কিছু নেই। মিডিয়েভেল ফিলোসফি নিয়ে দেখো, এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কতগুলো আমি সামনে প্রেজেন্ট করেছি আগে। হ্যাঁ, তবে অবশ্যই এই ক্লাসটা করার আগে যারা করছো, প্রথমের ক্লাসটা যদি না করেছো, সেটা হচ্ছে তোমার অগাস্টিন, এটা করে নেবে। এটা ইউটিউবে দেখবে প্লে লিস্টে প্রাচীন এবং মধ্যযুগ বলে এরকম কোনো কিছু একটা বলে কিন্তু প্লে লিস্টে আছে। ওখানে কিন্তু থেলস, আনাক্সিমান্ডার, আনাক্সিমেনিস থেকে শুরু করে মানে প্রাচীন যে দর্শনটা এবং তার সাথে মিডিয়েভেল দর্শনটা, মধ্যযুগের দর্শনটা একটা প্লে লিস্টে পেয়ে যাবে। তো ক্লাসটা অবশ্যই অ্যাকুইনাসটা করে নেবে। অ্যাকুইনাস, আজকে অ্যানসেলেম, আর একটা ক্লাস করাবো। তো ওই 3টে ক্লাস করলে অবশ্যই এখান থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে। দেখো 2018 সালে কোশ্চেনটা পড়েছিল, কি বলেছে দেখো প্রথমে, যে ফিলোসফার্স আর্গুড, আচ্ছা এটা হয় কঠিন, আমি ছাড়লাম। প্রথমে অন্টোলজিক্যাল আর্গুমেন্টার নিয়ে কিরকম কোশ্চেন পড়েছে দেখো, এখানে কি আছে, এই পেজটা নেই, অনেকগুলো ছিল, আমার সামনে আনা হয়নি। একদম পরিষ্কার বলা আছে যে কোশ্চেন পড়েছে একটা সালে, কোশ্চেন কোনো কোনো একটা সালে 12-14তে মনে হয়, না 15তে এরকম হবে, 15ই তো এখানে দেয়া রয়েছে, 15ই বা 14র দিকে হতে পারে। কোশ্চেনটা রয়েছে যে অন্টোলজিক্যাল আর্গুমেন্টের প্রোফাউন্ডার কি। তাহলে অন্টোলজিক্যাল আর্গুমেন্টের প্রোফাউন্ডার একদম সিম্পল কোশ্চেন পড়েছে, সেটা অবশ্যই আনছিলাম। তবে হ্যাঁ, আমরা কি করি বলতো, আমাদের যখন সিলেবাসটা তো অনেক বড়, যখন এক্সামের ক্ষেত্রে আমরা আনসার দিয়ে দিতে যাই না, অ্যানসেলেম বলেছে না অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, এটা বুঝতে পারি যে মধ্যযুগীয় দার্শনিকদের মধ্যে কেউ বলেছে, কিন্তু অগাস্টিন না অ্যানসেলেম, এভাবে গুলিয়ে যেতে পারে, কিন্তু এভাবে নয়। এই সিলেবাসটাকে কিন্তু তোমরা মাথায় রাখবে একেবারে, যে অগাস্টিন প্রবলেম অফ ইভিলের কথা বলেছে, গুড ব্যাড, ভালো মন্দ সমস্তটাই যদি এরকম ধরনের যদি ব্যাপারগুলো থাকে, কতগুলো কিওয়ার্ড বলে দেবো, মানে যদিও ওইভাবে দর্শন পড়া যায়নি বা কোনো কনসেপ্টকে বোঝা যায় না, কিন্তু সামনে এক্সাম আছে তার ভিত্তিতে বলছি কতগুলো কিওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে। তাহলে গুড ব্যাড, এই প্রবলেম অফ ইভিল, এই ধরনের কথাগুলো হচ্ছে থাকলেই তোমার অগাস্টিন হবে। অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, ঈশ্বর অস্তিত্ব সম্পর্কে অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা করেছে অ্যানসেলেম। এরপরে অগাস্টিন সৃষ্টি তত্ত্বের কথা কিন্তু বলেছে, জগৎ কিভাবে সৃষ্টি করেছে,
গড কিভাবে, গড হচ্ছে নাথিংনেস থেকে জগতের, এক্স নিহিল নিহিল যেটাকে বলা হচ্ছে, নাথিংনেস থেকে জগৎটাকে সৃষ্টি করেছে গড। গডের জগৎটা সৃষ্টির আগে কিন্তু কোনো দেশ কাল ছিল না। অনেক অনেক দার্শনিক বলে না যে দেশ কাল আগে থেকেই ছিল, কিন্তু অ্যানসেলেম বলবে না, কোনো কিছুই ছিল না। যখন থেকে জগৎ তৈরি হয়েছে তখন থেকে কাল শুরু হয়েছে। এবং ঈশ্বর, ঈশ্বর হচ্ছে জগতের সৃষ্টিকর্তা, মানুষকেও ঈশ্বর সৃষ্টি করেছে। এইভাবে কিন্তু দেখবো জ্ঞান তত্ত্ব, তারপরে মানুষের মতো মানুষ সম্পর্কে কি বলেছে, এবং তারপরে আর একটা রয়েছে তোমার যে গড সম্পর্কে কি সব ধারণা, এগুলো কিন্তু অগাস্টিনের ক্লাসে রয়েছে, করে নেবে। এরপরে অ্যানসেলেমের অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, ঈশ্বর অস্তিত্ব সম্পর্কে কি বলেছে, প্রোসলোজিয়াম গ্রন্থে রয়েছে। প্রোসলোজিয়াম গ্রন্থের 2য় অধ্যায়ে অন্টোলজিক্যাল আর্গুমেন্টের কথা বলেছে। অ্যানসেলেমের অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা কিন্তু তোমার ক্রিটিক করেছে অ্যাকুইনাস এবং গনিলো। তারপরে আবার যদি যায় অগাস্টিনে, আর একটা যদি ফেথ এবং রিজন, ফেথ, অগাস্টিন কিন্তু একটা কথা বলেছে যে আমাদের কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে, মানে কোনো কিছুকে বুঝতে গেলে অবশ্যই আগে ফেথ মানে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করলে ফেথ হবে। বিশ্বাস, ফেথ আমাদের আন্ডারস্ট্যান্ডিং, বিশ্বাস ছাড়া হয় না, এই কথাটা কিন্তু অগাস্টিন বলেছে। এই কথাটাকে আবার অ্যানসেলেম কিন্তু স্বীকার করেছে। অ্যানসেলেমের মতেও কিন্তু মানে রিজনের থেকে ফেথকে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে অ্যানসেলেম, এটা মনে রাখবে। এবারে অ্যাকুইনাসের দর্শনে যদি চলে যায়, সেখানে আবার পরের দিন ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ফেথ আর রিজনের মধ্যে বলেছে, ফেথটা হচ্ছে তোমার যেটা থিওলজি বিষয়গুলোকে আমরা ফেথ করব, দর্শনটাকে আমরা রিজনের মাধ্যমে জানবো, এভাবে বলেছে। এগুলো আরো পরে বলবো। এই অন্টোলজিক্যাল আর্গুমেন্টটাকে অস্বীকার করে অ্যাকুইনাস কিভাবে তার ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে 5টা যুক্তি দিয়েছে, সেগুলো পরে ক্লাস আলোচনা করব। আর আজকে দেখো কোশ্চেন গুলো দেখে নিই। দেখো 1 নাম্বার কোশ্চেন হচ্ছে 2018 সালে কোশ্চেনটা পড়েছে যে which one of the following medieval philosophers argued that existence is the most important actuality without which even the essence cannot be actual। তাহলে আমরা যদি সিলেবাসটা দেখি, দেখো এখানে কিন্তু এভাবেও আনসার, মানে অবশ্যই কনসেপ্টগুলো ভালো করে পড়বে, কিন্তু এখন সামনে এক্সাম আছে বা কিওয়ার্ড রেখে যেগুলো সমস্ত হয়তো জানা যাবে না বা পড়া হলো না, তাদের জন্য কিওয়ার্ড হিসাবে বলছি। দেখো এই সিলেবাসটা যদি মনে রাখো যে এসেন্স আর এক্সিস্টেন্স, মিডিয়েবল ফিলোসফার অপশনগুলো থাকবে, তো এসেন্স দেখো অপশনগুলোতেও কিন্তু মিডিয়েবল ফিলোসফারদেরই অপশনগুলো রেখেছে। তাহলে এখানে যখন এসেন্স আর এক্সিস্টেন্স, এই এসেন্স এক্সিস্টেন্সের কথা কাজ অ্যাকুইনাসের দর্শনেই কিন্তু রয়েছে। দেখো যদি আমি ভিতরে এসেন্স এক্সিস্টেন্স কি, এটা সম্পর্কে অ্যাকুইনাস কি বলেছে, সেটা যদি আমি নির্দিষ্টভাবে নাও জানি, আমরা কিন্তু আনসারটা করে বেরিয়ে যাব। দেখো এখানে হচ্ছে এসেন্সের কথা বলেছে, এক্সিস্টেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি উইদাউট হুইচ ইভেন দ্য এসেন্স ক্যান নট বি অ্যাকচুয়াল। তাহলে এখানে এসেন্স আর এক্সিস্টেন্স যখন কথাটা পাবো, তখন কিন্তু আমরা চোখ বন্ধ করে কিন্তু অ্যাকুইনাস আনসারটা করে দেবো। তাহলে হয়ে গেল আনসারটা এইভাবে। তো এসেন্স কি এক্সিস্টেন্স কি নেক্সট ক্লাসে ভালো করে আলোচনা করবো। আজকে জাস্ট কোশ্চেনটা দেখালাম তোমাদের কিভাবে কোশ্চেন আছে, এবং সিলেবাস থেকে কিভাবে কতগুলো আনসার করতে পারো। দেখো সিলেবাসটা যদি ভালো করে জানা থাকে। এরপরে 2 নাম্বার কোশ্চেন, দ্য ভিউ দ্যাট all things were created God by God and evil is corruption of the good was held by। একটু আগে বললাম না, যদি ইভিল, গুড, ভালো মন্দ এই ধরনের কথাগুলো থাকে, তখন কিন্তু আমরা অগাস্টিনের দিকে যাব। প্রবলেম অফ ইভিল এইসব কথাগুলো রয়েছে, এবং এবং অগাস্টিন এটা বলেছে যে আমাদের যে দুঃখ কষ্ট, প্রবলেম অফ ইভিলটা কি, মানে অ্যাকচুয়ালি আমরা বলি অগাস্টিন কি বলেছে, ঈশ্বর হচ্ছে জগতের সৃষ্টিকর্তা, সর্বময়, শ্রেষ্ঠ এবং সে কল্যাণময়। তাহলে প্রশ্ন হলো, তাহলে আমাদের জগতের এত মানুষের এত দুঃখ, কেন এত কষ্ট পাচ্ছি? তাহলে এই যে কষ্টের কারণ কি যদি জানা যায়, ঈশ্বর যদি সর্বময় মঙ্গলময় হয়ে থাকেন, তাহলে এটা কেন? তখন এর উত্তরে বলছেন যে ঈশ্বর অবশ্যই শ্রেষ্ঠ, কিন্তু মানুষই তার দুঃখের জন্য কারণ। যদি আদম ইভের গল্পটা চলে যায়, তাকে ফল খেতে বারণ করা হয়েছিল কিন্তু সে খেয়েছিল, সে কিন্তু অবাধ্য হয়েছিল, যার জন্য সে ফল পেয়েছে, দুঃখ পেয়েছে। আর সেই আদমের আমরা বংশধর হিসেবে পরবর্তী ক্ষেত্রে আমরাও কিন্তু ভুল করে চলছি এবং আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। এবং আরেকটা জিনিস তিনি বলেছেন যে আমাদের মন্দের মধ্যেই ভালো রয়েছে। এই কথাটা কিন্তু বাস্তব। আমরা অনেক সময় মনে করি যে সাময়িকভাবে কোনো কিছু আমাদের একটা খারাপ হলো, মনে হয় যেন আমাদের জন্য এটা কেন হলো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক সময় দেখেছি যে সেই মন্দটাই যেন আমাদের কাছে আশীর্বাদ হয়ে ভালো হয়ে দেখা গেল। যেমন কেউ আমি নিজের কথাই বলছি, প্রথম নেটে যাদের হয় না, ঠিক আছে, নেটটা পয়েন্টের জন্য ছুটে যায় না, পরবর্তী ক্ষেত্রে তাদের কিন্তু একেবারে কিন্তু জিআরএফ হয়ে যায়।
আর যাদের দেখবে নেটটা হয়ে যায়, আমি সবার জন্য বলছি না, এটা মানে একটা সাধারণ কমন বলছি, যাদের কিন্তু হয় না, একবারে ওনার নেটটাও হয় না, পয়েন্টের জন্য ছুটে যায়, পরবর্তী ক্ষেত্রে সে এতটা পড়াশোনা করে যে নেক্সট টাইম একেবারে জিআরএফ হয়ে গেল। তাহলে প্রথমবারে যে হলো না ওটা আমাদের কিন্তু খুব কষ্ট দেয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওটা যদি হয়ে যেত আমাদের পড়াশোনাটা কিন্তু ঢিলে হয়ে যেত, তাহলে নেক্সট টাইম জিআরএফ না হতে পারতো, কিন্তু ওই ক্ষতিটাও পরবর্তী ক্ষেত্রে ভালো হতে পারে। তাহলে অগাস্টিন বলছেন যে আমাদের মন্দের মধ্যেও ভালোটা লুক্কায়িত অবস্থায় রয়েছে, আর যদি মন্দ যে কষ্ট ভোগ করেছে মানুষ সেটার জন্য দায়ী সেই, তাহলে এই ভালো মানে মন্দটা যেটা ইভিল বলছে সে ইভিলটার মধ্যেও যেন ভালো রয়েছে, এবং ইভিলটাও ভালো মানে মন্দটাও ভালো, এই কথাটা যদি এরকম ধরনের কথা কেউ যদি বলে সেটা চোখ বন্ধ করে করে দিবে অগাস্টিন। হ্যাঁ হলো আনসার। পরে কোশ্চেনটা দেখো 2018 কোশ্চেন, which one of the following absent that philosophy is based on percepts of reason, theology on truths of revelation held on faith, and philosophy serves a handmaiden for theology। একটু আগে কিন্তু আমরা এটা আমি কিন্তু বললাম যে ফিলোসফিকে রিজনের কথা বলেছে, থিওলজিতে ফেথের কথা বলেছে, কে বলেছে এগুলো? একটু আগে বললাম, আনসারটা দাও তোমরা। আমরা অগাস্টিন নয়, সরি, এটা হচ্ছে অ্যাকুইনাসের দর্শনে বললাম না যে রিজন এবং ফেথের কথা তো সিলেবাসে তো রয়েছে। দেখো এখানে রিজন, ফেথ এবং রিজনের কথা, তো ফেথের কথা, বিশ্বাসের কথা, আন্ডারস্ট্যান্ডিং এর কথা অগাস্টিনও বলেছে। অবশ্যই অগাস্টিন তার দর্শনে বলেছে যে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে ফেথ হতে হবে, মানে আগে আমাদের বিশ্বাস থাকলে সেটা আন্ডারস্ট্যান্ডিং হবে, এবং আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে বিশ্বাস অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অগাস্টিন বলেছে তার জ্ঞান তত্ত্বে। এবং অ্যানসেলেম কিন্তু সেটাকে আবার মেনেও নিয়েছে, এবং অ্যানসেলেম ফেথটাকে বেশি গুরুত্ব দিয়েছে রিজনের থেকে। আর থমাস অ্যাকুইনাসের যদি দর্শনে দেখি তাহলে সে কিন্তু এরকম ধরনের কথা বলবে যে ফিলসফিটা হচ্ছে রিজনের উপরে, রিজন ফিলোসফি হতে গেলে বেসড অন দ্য পারসেপশন অফ রিজন, আর থিওলজিটা কিন্তু আমাদের ফেথের উপর নির্ভর করবে। তাহলে এই ধরনের কথাটা কে বলবে? সেটা হচ্ছে অ্যাকুইনাস। আর এটা হচ্ছে রিপিট প্রশ্ন, কম করে 3-4বার এই প্রশ্ন, 3বার তো অবশ্যই আমি কোনো কোশ্চেনে দেখেছি নেটে সেটা মিলিয়ে। তো এই কোশ্চেনটা কিন্তু এই একদম এই কথাটাই কোট করে এই কোটেশনটা তুলে দিয়ে দেয়, এটা হচ্ছে অ্যাকুইনাস। এটা একেবারে কোশ্চেন যদি থিওরিও ভুলেও যাও এই কোশ্চেনটাকে মনে করে রাখবে, আর এটা হচ্ছে অ্যাকুইনাসের, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো 2017 সালে এক্স নিহিলো থিওরি অফ দ্য সেন্ট অগাস্টিন। একটু আগে বললাম যে জগৎ শূন্য থেকে তৈরি হয়েছে এবং গড সেটা তৈরি করেছে কোনো কিছু, যেমন ন্যায় দর্শনে যদি বলি যে পরমাণু থেকে জগৎ তৈরি করেছে, ঈশ্বর হলো নিমিত্ত কারণ, এবং পরমাণুগুলো থেকে জগৎ তৈরি হয়েছে, সেরকম ভাবে কোনো একটা উপাদান থেকে জগৎ তৈরি হয়েছে মনে হয়। কিন্তু অগাস্টিন বলবে শূন্য থেকে, এক্স নিহিলো থিওরির কথা বলেছে এবং শূন্য থেকে জগতের সৃষ্টির কথা বলেছে। তাহলে এক্স নিহিলো থিওরি বলতে কি, গড ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড আউট অফ দ্য এক্সিস্টেন্স, মানে কোনো কিছুর এক্সিস্টেন্সের আউটে গিয়ে ওয়ার্ল্ড তৈরি হয়েছে। গড ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড আউট অফ নাথিং, গড ক্রিয়েটেড, এখনই দেখো পেয়ে গেল আউট অফ নাথিং, মানে কোনো কিছুর বাইরে, মানে নাথিংনেস থেকে জগৎটাকে তৈরি করেছে। তাহলে এটা আনসার হবে তোমার বি। এ কতগুলো কথা যদি মনে রেখে দাও যে নাথিংনেস থেকে জগতে তৈরি করেছে, শূন্য থেকে জগতে তৈরি হয়েছে, এক্স নিহিলো থিওরিটা জগতের সৃষ্টি তত্ত্বে ব্যাখ্যা করেছে সেন্ট অগাস্টিন, এই কতগুলো কোশ্চেন যেগুলো দিয়েছি, আর নেক্সট দিন ক্লাসে পড়িয়ে আর কতগুলো কোশ্চেন করে দেবো। এই থিওরি আর এই কোশ্চেন এই ক্লাসের উপর নির্ভর করে কোশ্চেন পেয়ে যাবে, একদম কোনো চিন্তার কিছু নেই। এরপরে দেখো এই কোশ্চেনটা 2017 সালে পড়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু রেফারেন্স অফ দ্য সেন্ট থমাস অ্যাকুইনাস। অ্যাকুইনাসের মতে কোনটা সত্য বলেছে। এখানে কিন্তু এটা পরের দিনে ক্লাসে করব, এখন আনসারটা বলে দিতে পারি, কিন্তু যেহেতু থিওরিটা পড়াইনি পরের দিনে ক্লাসে করাবো এটা। দেখো অ্যানসেলেমের এটা, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ রেফারেন্স অফ সেন্ট অ্যানসেলেমের মতে এখানের মধ্যে কোনগুলো সত্য, একটা দুটো না তিনটে না সবগুলো, কোনগুলো সত্য। দেখো হি অ্যাটেম্পটেড টু ফাইন্ড নেসেসারি রিজন ফর দ্য ট্রুথ অফ দ্য ফেথ। তাহলে এই যে ফেথের সত্যতার জন্য সে কিন্তু একটা নেসেসারি রিজনটাকে ফাইন্ড করার চেষ্টা করেছে। আই বিলিভ ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড, মানে আমি বিশ্বাস করব কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে গেলে আমাকে বিলিভ করতে হবে, বিশ্বাসের কথা কিন্তু অগাস্টিন বলেছে। বাই গড উই মিন দ্যাট দেন হুইচ নো গ্রেটার ক্যান বি থট। তাহলে এই যে তিনটে যুক্তি, মানে
উই মিন দ্যাট নো গ্রেটার ক্যান বি থট, মানে এখানে বলছে যে আমাদের মনে যে ঈশ্বরের ধারণাটা, এর অন্টোলজিক্যাল আর্গুমেন্টের কথা অ্যানসেলমে চলে আসছে, ঈশ্বরের যে ধারণাটা তার থেকে ঈশ্বরের থেকে গ্রেটার কোনো কিছু আমরা চিন্তা করতে পারি না, এই যে কথাটা অবশ্যই অ্যানসেলম বলেছে। এবং এই যে আন্ডারস্ট্যান্ড করতে গেলে বিশ্বাস করতে হবে, এটা কিন্তু অগাস্টিনের উক্তি, অগাস্টিনের উক্তিটা কিন্তু অ্যানসেলম স্বীকার করেছে, মেনে নিয়েছে, কারণ অ্যানসেলম তো অগাস্টিনকে অনুসরণ করে তার দর্শনটা রচনা করেছে, এবং সে কিন্তু ফেথটাকে বেশি গুরুত্ব দিয়েছে রিজনের থেকেও, তাহলে এটাও হলো সত্য। এবং সে ফাইন্ড নেসেসারি রিজন ফর দ্য ট্রুথ অফ দ্য ফেথ, তার যে মনে একটা বিশ্বাসটা রয়েছে তার জন্য নেসেসারি রিজন খোঁজার চেষ্টা করেছে, সেটা অন্টোলজিক্যাল আর্গুমেন্টে বলেছে। তাহলে এই তিনটেই হলো সত্য, এটা আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ। অগাস্টিনের এই যে কোশ্চেন গুলো আছে, কোশ্চেন গুলো থেকে কিন্তু নোট ক্রিয়েট করে নাও যে মিউটেবিলিটি ইজ এ মার্ক অফ এভরি ক্রিয়েচার, প্রত্যেকটা ক্রিয়েচারের মধ্যে মিউটেবিলিটি রয়েছে, গড ইজ স্ট্রিক্টলি ইমিউটেবল, এগুলো কিন্তু স্বীকার করেছে। চেঞ্জেবল থিংস আর নট ফুললি বাট অনলি পার্সিয়ালি রিয়েল, তাহলে চেঞ্জেবল যে বস্তুগুলো সেটা পুরোপুরি ভাবে কিন্তু রিয়েল না, তারা পার্সিয়ালি রিয়েল, এই কথাগুলো কিন্তু অগাস্টিন বলেছে। এগুলো, এটা আনসার হবে তোমার 1, 2, 3, এটা আনসার ডি। অ্যাকুইনাসের কোশ্চেন আছে, এটা পরের দিন ক্লাসে করবো। এই কোশ্চেনটা দেখো খুব খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু রিপিটেড প্রশ্ন, কয়েকবার পড়েছে নেটেতে সেটাতে, এবং এটা কোড তুলে দিয়ে দেয় এই 10 নাম্বার কোশ্চেনটা, আর এইদিকে তোমার এই 3 নাম্বার কোশ্চেনটা, এগুলো কিন্তু একদম এই কোটেশনটা তুলে বারবার কোশ্চেন এসছে, খুব ভালো করে মাথায় নিয়ে নাও এটা। Which one of the following philosophers of medieval period stated, understand in order that you may believe, believe in order that you may understand, something we do not believe unless we understand them, others we do not understand unless we believe, মানে এটা স্পটে যদি এভাবে আমি সাধারণভাবে জানতে চাই, অগাস্টিন এটা বলেছে আমাদেরকে কোনো কিছুকে বুঝতে গেলে, আন্ডারস্ট্যান্ড করতে গেলে আমাদের কিন্তু আগে বিশ্বাস করতে হবে সেটা। ধরো আমি একটা কথা বলি যে কোনো স্যারের বা ম্যাডামের বা যে কোনো টিচারের ক্লাস করতে গেলে তাকে কিন্তু আগে বুঝতে হবে, তাকে কিন্তু আগে বিশ্বাস করতে হবে। তাকে যদি আমি বিশ্বাস করি যে আমি যে পড়াচ্ছি, যদি তোমার বিশ্বাসই না হয় আমি ঠিক পড়াচ্ছি, তাহলে তো সেটা বুঝতে প্রবলেম হবে, মাথার মধ্যে অনেক কিছু সমস্যা তৈরি হবে। যদি মনে হয় যে হ্যাঁ ইনি ঠিক পড়াচ্ছেন, বা এই পড়ানোটা ঠিক আছে, বা এই তত্ত্বটা এই টপিকটা ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু সেটা বিশ্বাস করলে সেটা বুঝতে বেশি সাহায্য করবে। এটাই বলেছি যে কোনো কিছুকে আমাদের আন্ডারস্ট্যান্ড করতে গেলে অবশ্যই বিশ্বাস করতে হবে, বিশ্বাস করার জন্য আন্ডারস্ট্যান্ড, আদার্স উই ডু নট আন্ডারস্ট্যান্ড আনলেস, আমরা যতক্ষণ না বিশ্বাস করব ততক্ষণ কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো না, এই কথাটা কিন্তু বলেছে তোমার অগাস্টিন। সি আনসার হবে এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই কোশ্চেনটা 3-এর কোশ্চেনটা, এদিকে এই 3-এর কোশ্চেনটা, এই 10-এর কোশ্চেনটা, যেটা কিন্তু রিপিট প্রশ্ন আসে। আন্ডারস্ট্যান্ড এবং বিলিভের কথা বলেছে তোমার অগাস্টিন, আর এখানে ফেথ এবং রিজন, মানে ফেথটাকে বলেছে থিওলজির উপর নির্ভর করছে, আর থিওলজিটা হচ্ছে ফেথ বেস, আর ফিলোসফিটা রিজন বেস, এই কথাটা বলেছে অ্যাকুইনাস। নেক্সট ডে ক্লাসে তোমাদের অ্যাকুইনাসের যে ক্লাসটা করাবো, দা থমাস অ্যাকুইনাসের ফেথ, রিজন, এসেন্স আর এক্সিস্টেন্স, আর দা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে তার যে পাঁচটা যুক্তির কথা দিয়েছে, সেই 5টা যুক্তি নেক্সট দিন ক্লাসে আলোচনা করব। এখানে আমি পড়াই, নেট সেটের জন্য পড়াই, কেউ যদি পেড পড়তে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যারা গ্র্যাজুয়েশনে পড়ছো বা MA পড়ছো, তারা যদি লজিক শিখতে চাও, লজিকের জন্য স্পেশালি কিন্তু যে কোনো টাইপের লজিক করানো হয় বা শেখানো হয়, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবে। তোমরা কমেন্টেও জানাতে পারো, বা অন্য ক্লাসে ভিডিও, আমার একটা নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। না 9382173816, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু তোমরা মেসেজ করেও যোগাযোগ করতে পারবে। আর কারো যদি মানে পেমেন্ট করে পড়তে প্রবলেম হয়, কোনো হেজিটেট না করে আমাকে মেসেজ করবে, তাদের জন্য ব্যবস্থা আছে।